মেহেক মনে সাহস জুগিয়ে বুকে কয়েকবার ফু দিয়ে ভেতরে প্রবেশ করল। কেবিনে ঢুকতেই তার চোখ পড়ল এক যুবককে, রেইন ড্যাভিন, যে তার বিলাসবহুল চেয়ারে উল্টো দিকে ঘুরিয়ে বসে আছে। মেহেক ধীর পায়ে এগিয়ে গেল ডেস্কের দিকে। মেহেক যে দাঁড়িয়ে আছে সেটা রেন খুব ভালোই বুঝতে পারছে, তাই গম্ভীর কণ্ঠে আবার বলল, বসো। মেহেক একটা চেয়ার টেনে বসল। রেন চেয়ার ঘোরালো মেহেকের দিকে, মেহেকও তাকালো রেইনের দিকে। হলদেটে ফর্সা ত্বক, বাদামি চোখ, ক্লিন শেভ করা মুখ আর স্পাইক করা চুল। কয়েকটা চুল কপারে এসে পড়েছে অগোচরেই। জিম করা ফোলা মাসলগুলো সাদা শার্ট ভেদ করে স্পষ্ট ফুটে রয়েছে। চেহারাটায় গম্ভীর ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, কখনো হেসেছে কিনা বোঝা দেয়। বয়স হবে 29 বা 30-এর কাছাকাছি। মেহেক চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। নিজের হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল কাঁপা কাঁপা হাতে। রেন ফাইলটা নিয়ে চেক করতে করতে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? মেহেকের সাবলীল উত্তর, এমিলি তেহজিব তুষি, ডাক্তার মেহেক। রেন ফাইলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, একটা মানুষের এতগুলো নাম? যাই হোক, মাত্র 21 বছর বয়সে জব কেন খুঁজছ? মেহেকের শ্বাস আটকে এলো। সবগুলো জব থেকে সে বয়সের জন্যই টিকতে পারেনি। এখন একমাত্র ভরসা এই বিখ্যাত কোম্পানি ড্যাভিন ইন্ডাস্ট্রি। এইটাতেও না হলে আর বেঁচে থাকতে হবে না। মেহেক কয়েকবার আল্লাহর নাম পড়ে বলল, আমার বাবা মা কেউ নেই স্যার, আর বাড়িতে তেমন কেউ নেই যে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাই জব খুঁজতে বেরিয়েছি। মেহেকের কথা শুনে রেন তার অগোচরেই হালকা হাসল। হয়তো সেটা মেহেক দেখতে পায়নি। রেন মেহেককে আরও কিছু প্রশ্ন করল, আর মেহেকও খুব বুদ্ধিমত্তার সাথে সেগুলোর জবাব দিল। ইন্টারভিউর শেষে রেন বলল, তুমি খুবই বুদ্ধিমতী। আই হোপ তুমি আমার বিয়ে হবে। তবে আরো কয়েকজন ইন্টারভিউ নেওয়া বাকি আছে। রেন একটু থেমে আবার বলল, তোমার জব হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে। এখন তুমি আসতে পারো। মেহেক সালাম জানিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। মেহেক বের হতেই রেন একজন স্টাফকে ফোন দিয়ে কেবিনে আসতে বলল। কয়েক মিনিটের মধ্যে লোকটা চলেও এলো। রেন আদেশ করে বলল, এমএলএ তেহজিব তুষ্ণের জব কনফার্ম করো, আর স্যালারি 2 লক্ষ করো। তবে ওকে কালকে জানাবে। স্টাফ মাথা দুলিয়ে চলে গেল। রেন নিজের চেয়ারে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করলো, বাঁকা হেসে আওড়ালো, কোন এক গৌধূলি বিকেলে আমি দেখেছিলাম তুমি হাসছিলে। নাম দিয়েছিলাম তোমার ফিনিক্স পাখি। তুমি সেই নারী যে বাজিয়েছিলে আমার মনের ভায়োলিন। তুমি কি ভেবেছো মাহেক সোনা, এত সহজে এমন মন চুরি করে পালাবে? নো হয়ে। তুমি হয়তো কোনোদিন জানতেও পারবে না যে তোমাকে সবগুলো জব থেকে রিজেক্ট আমার কথায় করা হয়েছে। কথাগুলো মনে মনে বলে রেন ঠোঁটে বাঁকা হাসি নিয়ে চেয়ারটা দুলিয়ে উঠল। রাস্তার এক পাশে ডেভিন ইন্ডাস্ট্রিজের বড় এক অফিস, আর ঠিক তার উল্টো পাশেই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে এক কালো পোশাক পরিহিতা অষ্টাদর্শী মেয়ে, অ্যামেলিয়া মেহিনুর তোষী। ফর্সা ত্বকটাও রোদের তীব্র আলোয় লাল বর্ণ ধারণ করেছে, গা বেয়ে পড়েছে ঘাম। তোষী মূলত এখানে এসেছে তার বোনের সাথে। মেহেক বের হচ্ছে না দেখে তোষী অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই ভাবনা সেই কাজ। হাতে 2টা বাবল টি নিয়ে রাস্তা পার হতে যাবে, অমনি একটা গাড়ির হর্ন দিয়ে উঠল, যেটা আগে থেকেই রাস্তার কিনারে পার্ক করা ছিল। আকস্মিকভাবে হর্ন বাজায় তোষী ভয় পেয়ে যায় এবং হাতে থাকা বাবলটি কিছু পড়ে যায়। তোষীর রাগ আর দেখে কে, হাতের বাবলটি 2টাই ছুঁড়ে মারে গাড়ির গ্লাস বরাবর। সাথে সাথে গাড়ির ফ্রন্ট গ্লাসটা বাবলটি দিয়ে নষ্ট হয়ে যায়। তোষীর এমন কাজে রেগে গাড়ি থেকে বের হয় এক সুদর্শন যুবক, চোখে চশমা, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ, হাতে কালো গ্লাভস, লং কোট পরা। এই সুদর্শন যুবকটা এসে দাঁড়ায় তোষীর সামনে। তোষীর হাইট 5 ফুট 4 হওয়ার দরুন লোকটার বুক পর্যন্ত তার মাথা গিয়ে ঠেকেছে। এই যে মিস, এটা আপনি কি করলেন? তোষী ভাবলেশীনভাবে বলল, আপনি যেটা করলেন সেটা প্রতিশোধ নিলাম।
লোকটার গম্ভীর কণ্ঠে বলল। তুমি জানো আমি কে? তুষি অবাক হওয়ার ভান করে বলল। আয় হায়, আপনার বাবা মা বলেনি আপনার পরিচয়? খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার। থাক, চিন্তা করবেন না, আমি সাহায্য করব আপনাকে। আমি আবার এতিম বাচ্চাদের সাহায্য করতে পছন্দ করি। যুবকটা ধমক দিয়ে বলল। চুপ বেয়াদব, আমি জেইন ডেভিন, সুপারস্টার জেইন ডেভিন। আর তুমি আমার সামনে এইভাবে কথা বলছো? তুমি জানো এখন যদি আমার মাস্ক খুলি তাহলে এখানে আমার শত শত ফ্যান হাজির হয়ে যাবে। তুষি একবার জেনের নিচ থেকে উপর পর্যন্ত পরখ করে দেখে বলল। জেইন ডেভিন আবার কি? জেন যেন আকাশ থেকে পড়ল। এই দেশে থাকে অথচ তাকে চেনে না। এত বড় সুপারস্টার সে, তার কত কত গান ভাইরাল, অথচ এই মেয়ে তাকে চেনে না। জেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। রেইন ডেভিনকে চিনো? ডেভিন ইন্ডাস্ট্রির একমাত্র সিও। আমি ওর ছোট ভাই। তুষি ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল। ভাইয়ের নামে নিজের পরিচয় দিচ্ছেন? হাস্যকর। জেন কিছু বলতে যাবে অমনি তুষি মেহেককে অফিস থেকে বের হতে দেখল। তাই জেনকে থামিয়ে বলল। যাই হোক, আপনাকে তো আমি দেখে নেব। আজকের প্রতিশোধ পূরণ হয়নি আমার। তুষি একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল তার বোনের কাছে। এই দিকে তুষির যাওয়ার দিকে তাকিয়ে জেন আনমনেই বলে উঠল। ডিসকাস্টিং। 2 তলা বিশিষ্ট একটা বড় বাড়ি, তবে মেহেক আর তুষির জায়গা হয়েছে নিচতলার একটা ছোট্ট রুমে। যদিও তাদের নামে অর্ধেক বাড়ি লেখা, তবে মামা মামি দিতে নারাজ। মেহেক ভেবে রেখেছে একবার শুধু পড়াশোনাটা শেষ হোক, তারপর নিজের ভাগ বুঝে নেবে সে। তাই চুপচাপ মামা মামির অত্যাচার সহ্য করে যাচ্ছে। নিচতলার কক্ষে বারান্দায় চেয়ারে গা এড়িয়ে বসে আছে মেহেক। রাত তখন 2টার কাছাকাছি। তুষি অনেক আগেই ঘুমিয়ে গেছে। চাঁদটাও ঠিক মেহেকের মুখ বরাবর আলো দিচ্ছে। মেহেক গভীর চিন্তায় মগ্ন তার জবটা নিয়ে। এই মাসে যদি জব না হয় তাহলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর সামনে তো তুষির এইচএসসি বোর্ড পরীক্ষা, ফি দিতে হবে। হাজার একটা চিন্তায় মেহেকের মাথা ফেটে যাচ্ছে। নিজের পড়াশোনা কথা বাদ, অন্তত বোনটাকে পড়াশোনা করাতে চায় সে। তবে এত সব কিছুর মাঝেও মেহেক আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করেনি। কিন্তু আজ অন্তর্গহীন থেকে আল্লাহর কাছে অভিযোগ করে বসলো মেয়েটা। চোখ বন্ধ করে একটু শব্দ করে অভিমান করে বলল। আমার জীবনটাই কেন এমন বিষাদময় করে দিলেন আল্লাহ? আমি কি সুখ পাওয়ার এতটাই অযোগ্য? প্রথমে তো বাবা মাকে কেউ মেরে দিল, এরপর আমার বিয়ে হলো অথচ একদিনও সংসার করতে পারলাম না। আবার এখন টাকার জন্য পড়াশোনা বন্ধ হতে যাচ্ছে। কি চাইছেন আপনি? আমায় তুলে নিতে? তাহলে নিন না, তা না হলে তো এই পৃথিবী থেকে মরণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিন আমায়। অভিযোগ করে হয়তো উপরওয়ালা শুনল। মেহেক ডুকরে কেঁদে উঠল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল ফর্সা গাল বেয়ে। মেহেক আর সেখানে বসল না, উঠে চলে এলো রুমে। একটু ঘুমালে হয়তো ব্রেনটা রেস্ট পাবে। দূর থেকে একটা তীক্ষ্ণ নজর এতক্ষণ ধরে মেহেককে পর্যবেক্ষণ করেছিল। তার অঙ্গভঙ্গি, কান্না, অভিযোগগুলো সবই দেখতে পেল সেই অবয়ব। মেহেক রুমে যেতেই বাঁকা হেসে সেই অবয়বটিও চলে গেল কোনো এক অজানা উদ্দেশ্যে। ঢাকা মেন সড়ক দিয়ে বিলাসবহুল গাড়িতে বসে মিটিংয়ে যাচ্ছিল রেন। হাতে সময় খুব কম। ম্যানশন থেকে আগে বের হয়েও জ্যামের কবলে পড়তে হয়েছে তাকে। আজকের একটা মিটিং তার কোম্পানিকে আরও বড় করে তুলতে পারে। রেন ক্ষণে ক্ষণে ঘড়ির দিকে তাকাচ্ছে। গাড়ি কয়েক মিনিট চলছে তো আবার জ্যামের কারণে থামছে। রেন বিরক্তিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। তখনই তার চোখ গিয়ে পড়ল লাল চুড়িদার পরিহিতা এক মেয়ের দিকে। গোধূলি বিকেলের মিষ্টি আলোয় মেয়েটার ফর্সা ত্বক জ্বলজ্বল করছে। কোমর ছোঁয়া বাদামি চুলগুলো ঝলমল করছে অন্য এক রূপ নিয়ে। মেয়েটা কয়েকটা বাচ্চাকে চকলেট দিচ্ছে আর তাদের সাথে হাসাহাসি করছে। রেনের অজান্তেই মেয়েটাকে নিয়ে কৌতূহল জাগলো। জানালার কাঁচটা নামিয়ে দেখলো মেয়েটাকে। অন্তর্গহীন থেকে অজান্তে মুখে একটা হাসি নিয়ে আওড়ালো। ফিনিক্স পাখি।
আমার ফিনিক্স পাখি। জ্যাম ছেড়ে দিল আর রোলস রয়েস গাড়িটাও চলতে শুরু করলো। যেহেতু সময় কম ছিল তাই ড্রাইভারও তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি এগোনোর সাথে সাথে রেন তার ফিনিক্স পাখিকে হারাতে শুরু করলো। অফিসে এসেও রেন সেই মেয়েটার কথাই ভাবছিল। এমনকি ঠিকমতো মিটিংয়েও মনোযোগ দিতে পারেনি সে। কোনো রকমের মিটিংটা শেষ করে 1 সেকেন্ডেরও অপেক্ষা না করে সে ছুটল সেই ঠিকানায় যেখানে সে তার ফিনিক্স পাখিকে দেখেছিল। নিজে নিজে ড্রাইভ করে সেই জায়গাতে এসে সর্বপ্রথম আশেপাশে খোঁজে, কিন্তু পায়নি। তৎক্ষণাৎ রেনের চোখ গিয়ে পড়ল পাশের রেস্টুরেন্টের দিকে। কিছু একটা ভেবে সেখানে ঢুকলো। তাকে দেখেই ম্যানেজার এসে দাঁড়ালো। রেন তার ফিনিক্স পাখির সমস্ত বর্ণনা দেওয়ার পর ম্যানেজার বলল, স্যার মেয়েটার নাম মেহেক, আমাদের স্টুডেন্টের স্যার, পার্ট টাইম জব হিসেবে করছে, কিন্তু স্যার মেহেক এখান থেকে চলে গেছে। রেন মাথা দোলালো। আরও কিছু ইনফরমেশন নিয়ে আদেশ করলো। ওকে কাজ থেকে ছাড়িয়ে দেবে। রেনের এমন কথা শুনে ম্যানেজার বলল, কি বলছেন স্যার? মেয়েটা অনাথ, ওর চাকরিটা অনেক দরকার, নাহলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। রেনের রাগ উঠে গেল। এই প্রথম কেউ তার মুখের উপর কথা বলল। সে রাগে গজগজ করতে করতে বলল, যেটা বলেছি সেটাই করবে, না হলে রেস্টুরেন্ট থাকবে না। ম্যানেজার ভয়ে মাথা সম্মতিস্বরূপ নাড়ালো। রেন সেখান থেকে বেরিয়ে চলে গেল নিজের বাড়িতে। আর তার আরেকটা পিএ মুফাসাকে বলে গেল মেহেকের সকল ইনফরমেশন নিয়ে যেতে। রাত তখন 4টা। নিজের বিলাসবহুল কক্ষে রকিং চেয়ারে দোল খেতে খেতে রেন কয়েকদিনের আগের এই ঘটনাগুলো মনে করল। মুহূর্তেই ঠোঁটে হাসির রেখা দেখা গেল। সত্যি একটা মেয়ে কিভাবে 1 মিনিটে দেখায় রিনের মন চুরি করে পালালো। রিন রকিং চেয়ারে দোল খাচ্ছে আর হাতে মেহেকের একটা হাসি মাখা মুখের ছবি হাতে নিয়ে দেখছে। ক্ষণে ক্ষণে চুমু এঁকে দিচ্ছে। হঠাৎই চোখ চুলকাতে চুলকাতে রুমে ঢুকলো জেন। একটা হাই তুলে রেনের সামনে গিয়ে বিছানায় বসে পড়ল। এখনো জেগে আছিস যে? জেনকে দেখে রেনও ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো। তুই জিজ্ঞাসিস কেন? জেন বিরক্তির সুরে জবাব দিল, আরে ধুর, কি যে বলবো, তোর বেস্ট ফ্রেন্ড রিয়াদ আসছে। একা তো আসছে না, উল্টো সাথে করে 2টা অসহ্যকর বোনদেরও নিয়ে আসছে। রেনের ভ্রু কুঁচকে এলো। হোয়াট? রোজালি আর রোজিয়াকেও নিয়ে আসছে? জেন হ্যাঁ সূচক মাথা দোলালো। রেন আবার বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা, রুমে গিয়ে রেস্ট নে। জেন মাথা দুলিয়ে যেতেই নেবে তখনই তার ব্রেন সজাগ হলো। পেছন ঘুরে রেনের বিছানায় আর টেবিলের দিকে তাকালো। সমস্তটা জুড়ে ফটো ছড়িয়ে ছিটিয়ে রাখা। জেন আবার বিছানার দিকে গিয়ে একটা ফটো হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে ভাই, এই মেয়েটাকে? রেন রকিং চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করেছিল। জেনের কথা শুনে সেদিকে তাকালো। গম্ভীর কণ্ঠেই জবাব দিল। তোর ফিউচার ভাবি। জেনের যেন বিশ্বাস হচ্ছে না। শুকনো ঢোক গেলে রেনের খুব কাছে গিয়ে নাক দিয়ে তার গন্ধ নিয়ে বলল, ড্রিঙ্ক করেছিস নাকি গাঁজা খেয়েছিস? রেন রাগে চোখে তাকালো জেনের দিকে। তাত কটমট করে বলল, আমি কিছু খাইনি, তবে তুই খাবি, আমার মার। যা এখান থেকে। জেন ফটোটা আবার বিছানায় রেখে সেখান থেকে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। সকাল সকাল মেহেকের অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে পড়েছে তুষি, তবে মেহেক উঠছে না। তুষি নাক মুখ কুঁচকে মেহেককে ডাকতে লাগলো, মেহেকাপি ওঠো, আর তোমার অ্যালার্ম বন্ধ করো, আমি ঘুমাতে পারছি না। মেহেকাপি। এইভাবে কয়েকবার ডাকার পর মেহেকের চোখ খুলল। রাতে দেরিতে ঘুমানোর দরুন এখন ঘুম ভাঙছিল না তার। মেহেক উঠে বসে নিজের মোবাইলটি হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করলো। টাইম চেক করতেই দেখলো 8টা বেজে গেছে। দ্রুত পায়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। তখনই মোবাইলের নোটিফিকেশনের টুং শব্দ তার মস্তিষ্কে জানান দিল যে মোবাইলে মেসেজ এসেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও শরীরটা দুলিয়ে বিছানায় রাখা অবহেলিত মোবাইলটা হাতে উঠালো।
মেসেজ চেক করতেই শরীরের সকল ক্লান্তি আর বিরক্তি ভাব যেন এক নিমেষেই উবে গেল। মেসেজটা ছিল তার জব কনফার্মেশনের এবং যেখানে তাকে আজ অফিসে গিয়ে কন্ট্রাক্ট সাইন করতে বলা হয়েছে। মেহেকের খুশি আর দেখে কে, এক চিৎকারে বাড়ি মাথায় তুলে নিল। তার চিৎকারে তোষিও ঘুম থেকে উঠে গেল। মেহেক তোষির বাহু ধরে ঝাঁকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, তুষি আমার জব হয়ে গেছে রে। মেহেকের কথা শুনে তুষির ঘুমও হাওয়া হয়ে গেল। আবেগ চেপে না রাখতে পেরে সেও চেঁচিয়ে উঠল। দুই বোনের এমন চেঁচামেচিতে মেহেকের মামা মোখলেস খান আর মামি শাহিদা খানম ধমকিয়ে বলে উঠল, তোরা দুই বোন এই বাড়িটাকে পেয়েছিস কি? সাত সকালে চেঁচিয়ে কান খারাপ করে দিচ্ছিস। বাড়িটা কি তোদের বাপের? এতক্ষণ মামির ধমক খেয়ে চুপ থাকতে পারলেও বাবাকে নিয়ে বলা কথাটা মেহেকের হজম হলো না। সে রেগে নয় বরং ঠান্ডা মস্তিষ্কে বাঁকাভাবেই বলল, বাড়িটা আমার বাবার না হলেও অর্ধেক আমার নামে, তাই এবারে যতটা অধিকার আপনাদের আছে ঠিক ততটা অধিকার আমাদেরও আছে। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। মেহেকের বলা এমন তীক্ষ্ণ বাক্য কর্ণগোচর হতেই শাহিদা খানের গায়ে ফোসকার মতো লেগে গেল। তেরে এসে কিছু বলতেই যাবে অমনি মোখলেস খান বলল, বাদ দাও না, বলেছিলাম না ও হচ্ছে ঠান্ডা মস্তিষ্কের শয়তান। দেখতে সহজ সরল হলেও মনে বিষ। ঠিক মায়ের মতো। চলো এখান থেকে, আর ঝামেলা বাড়িও না। মোখলেস খান তার স্ত্রীকে নিয়ে সেই রুম ত্যাগ করলেন। মেহেকও আর দেরি করল না, রেডি হয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ল অফিসে যাওয়ার উদ্দেশ্যে। বিশাল বহুল কেবিনের পার্সোনাল চেয়ারে গা এলিয়ে দিয়ে এসির নিচে বসে আছে রেন। পরনে ফর্মাল কোটটা চেয়ারে অযত্নে ঝুলিয়ে রাখা, চোখ তার ল্যাপটপে, অথচ মস্তিষ্ক আর মন দুইটাই ফেলে এসেছে তার পাখির কাছে। কখন এসে তার চোখের জ্বালাটা মেটাবে এই মেয়ে কি জানে এখন তাকে দেখার জন্য কি পরিমাণ ইচ্ছা হচ্ছে রেনের। অবশেষে রেনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল মেহেকের। দরজার বাইরে থেকে দরজায় নক করে মিহি কণ্ঠে ডাকল, মে কাম ইন স্যার? রেন দরজার দিকে তাকিয়ে আওড়ালো, আমার মনে পারমিশন ছাড়া ঢুকে গিয়েছ, তাহলে রুমে ঢোকার জন্য আমার পারমিশন নিচ্ছে কেন? ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে মেহেক আবার নক করল। তৎক্ষণাৎ ভেতর থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল। কেমন? মেহেক দরজা খুলে ভেতরে প্রবেশ করল। রেনের ডেস্কের সামনের চেয়ারটাতে বসে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমায় চুজ করার জন্য। রেন নিজের গাম্ভীর্য ভাব ধরে রেখেই বলল, আমাকে ধন্যবাদের কিছু নেই মিস তুষ, তুমি নিজের যোগ্যতায় পদ থেকে জিতে নিয়েছ। রেনের মুখে তুষ নামটা শুনে মেহেকের হাসিটা মুহূর্তেই গায়েব হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে এই নামটায় ডাকবেন না প্লিজ। রেন ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কেন? আসলে এই নামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই নামটা শুধু আমার বাবা মা ডাকতো, তারা চলে যাওয়ার পর আর কেউ ডাকেনি আমায়। রেনের মুখে চাপা কষ্ট স্পষ্ট ফুটে উঠেছে। রেন বলল, ইটস ওকে। মুখে এই কথা বললেও মনে মনে বলল, বাট আমি তো তোমাকে তুষ পাখি বলে ডাকবো শোনা। রেন মুফাসাকে ফোন দিয়ে কন্ট্রাক্টের ফাইল আনতে বলল। মুফাসাও দ্রুত পায়ে চলে এসেছে কন্ট্রাক্টের ফাইল নিয়ে। রেন ফাইলটা একবার দেখে মেহেকের দিকে এগিয়ে দিয়ে এবং বলল, তুমি কত টাকা স্যালারি চাও? মেহেক ফাইলের দিকে না তাকিয়েই দ্বিধাদ্বন্দ্বে পড়ে কিছু একটা ভেবে বলতেই যাবে 20,000 হলেই চলবে। তখনই রেন আবার বলল, আমি 2 লোকে ফিক্স করেছি। নিজের এক্সপেকটেশনের থেকে এত বেশি শুনে মেহেকের কাশি উঠে গেল। রেন এক ভ্রু উঁচু করে তাকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, এইটা শুনে কাছে পাচ্ছে, প্রমোশন হলে আরো বাড়বে। নাও এবার কন্ট্রাক্ট সাইন করো। মেহেক একবার পেপারগুলোতে চোখ বোলালো, তবে পুরোপুরি পড়ল না। সাইন করতেই যাবে অমনি রেন বলল, একবার পড়ে নাও সব ঠিক আছে কিনা। মেহেক তবুও অতিরিক্ত খুশিতে না পড়েই সাইন করে দিল। মেহেককে সাইন করতে দেখে রেন ঠোঁট বাঁকিয়ে হাসলো। কি হতে যাচ্ছে তার সাথে? এইটা কি শুধুই একটা কন্ট্রাক্ট ছিল নাকি মেহেকের ভাগ্য পরিবর্তনের চাকা? এই পেপারগুলোই সাইন করে কোনো বেড়াজালে ফাঁসছে না তো সে?
দুপুরের অসহনীয় গরমের তাপে যেন পুরো ঢাকা শহর উত্তপ্ত হয়ে আছে। যানবাহন থেকে শুরু করে মানবকুল পশু পাখি সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছে, তবুও কেউ ঘরে বসে নেই, বেরিয়েছে নিজেদের তাগিদে বাহিরে। ঠিক তাদের মতোই তুষিও বেরিয়েছে কলেজ থেকে, অতিরিক্ত তাপে ঘেমে নিয়ে একাকার। কলেজের সাদা ইউনিফর্মটাও ভিজে গায়ের সাথে চিপকে আছে। কলেজ যেতে চাইছিল না এই গরমের কারণে, তবুও সামনে বোর্ড এক্সাম, যার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। কাঁধে ভারী ব্যাগ ঝুলিয়ে হাতে একটা বই নিয়ে সেই দিকেই দৃষ্টি দিয়ে গুনগুন করে পড়ছে আর হাঁটছে। এখন প্রতিটা মুহূর্ত তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার জিপিএ 5 না পেলে বড় বোনের কথা রাখবে কি করে? তুষি রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে, তবে সামনে কে আছে তা দেখছে না, যার ফলে সবাই তাকে সাইড দিয়ে যাচ্ছে। এইভাবে নিজের রাজত্ব চালাতে চালাতে তুষি হঠাৎ একটা শক্ত সুঠাম দেহের সাথে খেলো ধাক্কা। সাথে সাথে তুষি তেতে উঠে বলল, আরে আজব লোক তো, দেখ